তুমি নিজেকে যতই গর্তে লুকিয়ে ফেলতে চাও না কেন, আমি ঠিকই গর্ত থেকে বের করব। দরকার পড়লে টেনে হিচড়ে বের করে আনবো। তুমি চেনো না আমাকে, কি কি করতে পারি সেটা তোমার মতো স্টুপিড আন্দাজ করতে পারবে না। আজকের এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, ওকে? এখন যাও। সে দ্রুত গতিতে সেখান থেকে চলে এলো। হাত পা ভূমিকম্পের ন্যায় কাঁপছে। বেশি কিছু বোধগম্য না হলেও আদৃশ কিসের ইঙ্গিত করছে বিষয়টা ওর কাছে স্বচ্ছ জলরাশি ন্যায় পরিষ্কার। খালার বাড়ি পড়াশোনা করতে এসে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হয় আর বাবা মা যদি জানতে পারে, তাহলে ওরা ঠিক কতটা কষ্ট পাবে, অপমানিত বোধ করবে। সেটা কি রোজা কাউকে বোঝাতে পারবে, নাকি আদেশ বোঝার চেষ্টা করবে? কিন্তু লোকটা তো নিষ্ঠুর, নিজের মতো করেই এইসব ভেবে বসে আছে। রোজার কথা তো একবারও ভাবলো না। সূর্য রশ্মির তির্যক আলোকপাতে উজ্জ্বল ধরনী গাছের পাতার উপর চিরিচিরি রোদ্দুরের লুকোচুরি খেলাটা বেশ জমজমাট হয়ে উঠেছে। ঘাসের উপর টুকরো রোদ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। বারান্দায় বসে একটা উপন্যাসের বই পড়ছিল রোজা। বই পড়তে পছন্দ করে না ও, কিন্তু আজ কেন জানে না এই কাজটায় স্বস্তি লাগছে ওর। তখনই হন্তদন্ত পায়ে এক প্রকার ছুটে এলো ফিহা। বিঘ্নতা ঘটলো। ঘাড় ফিরিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ফিহার মুখপানে। উৎফুল্ল ফিহা রোজার মুখোমুখি টুলটাতে পা তুলে বসলো, খুশি খুশি কণ্ঠে বলল। কি করছিস রোজা? রোজা নিঃশব্দে বইটা বন্ধ করলো। কোলের উপর রাখতে রাখতে বলল। রোজা কিছু করি না। কোনো প্রয়োজন? হ্যাঁ। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। ওর কাছে ফিহার আবার কি প্রয়োজন থাকতে পারে বোধগম্য হলো না। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই ফিহা বলে উঠল। আজ তো ছুটির দিন, সবাই মিলে চল বাইরে ঘুরতে যাই। ফিহা ভেবেছিল রোজা কথাটা শুনে খুশি হবে, কিন্তু ওর চিন্তাধারা ভুল প্রমাণিত হলো। কাল রাত থেকেই রোজা কেমন মনমরা হয়ে আছে। কথাও বলছে না কারোর সাথে ঠিক মতন। সকালে খাবারও খায়নি। রোজার মধ্যে বাইরে যাওয়ার কোনো প্রবণতা দেখতে না পেয়ে ফিহা আশাহত হলো। তারপর বিষণ্ণ গলায় বলে উঠল। চল না রোজা, তুই গেলে আমাদের ভালো লাগবে। রোজা নত কণ্ঠে বলল। আমি যাব না আপু। ফিহা প্রশ্ন করলো। কেন যাবি না? আমি যাব না আপু, ভালো লাগছে না। ফিহা ওর গালে হাত রেখে বলল। রোজা মন খারাপ তোর? কিছু হয়েছে? কাল থেকেই তোকে এমন মনমরা দেখাচ্ছি, কি হয়েছে বল না। আমার কিছু হয়নি আপু, বাড়ির কথা মনে পড়ছে। অনেক দিন হয়ে গিয়েছে বাড়িতে যাওয়া হয়নি। আমি বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসতে চাই। কিন্তু এখন তোর ভার্সিটি খোলা, যাওয়াটা ইম্পসিবল। ফার্স্ট সেমিস্টারের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা খুবই গুরুত্বপূর্ণ, নয়তো কিছুই বুঝতে পারবি না। এখন যাওয়াটা ঠিক হবে না। তুই না হয় রমজানের ছুটিতে গিয়ে ঘুরে আসিস। প্রত্যুত্তরে কিছু বলল না। কিছুই ভালো লাগছে না, কারো কথা শুনতে ইচ্ছে করছে না। আদেশের কথাগুলো মর্মতা ঘটন করতে করতে নিজের উপরও বেশ বিরক্ত হলো রোজা। লোকটার জন্য ওর মনে কোনো অনুভূতি নেই। ওর চেহারাটুকু পর্যন্ত দেখতে চায় না। এই বাড়িতে আর এক মুহূর্ত কাটানো যেন শত সহস্র বছর কারাগারে বন্দিনী হয়ে থাকার মতো সমতুল্য। ভাবনার প্রহরে ঘুরে বেড়ানো মস্তিষ্কটা নির্মল চিন্তা ভাবনা করার কারণই খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই ফিহা উঠে দাঁড়ালো। রোজার হাত টেনে চেহারায় কাঠিন্য ভাব ফুটিয়ে তুলে আদেশ সূচক কণ্ঠে বলল। এখন উঠ, বাইরে যেহেতু যাবো বলেছি তোকে নিয়েই যাব। রোজা নিবল। ফিহার এই কণ্ঠটা ওর পরিচিত। তারপর ভাবলো বাড়িতে বসে থেকে মনের ভেতর আদেশের কথাগুলো ভেবেই চলেছে এক নাগারে। বাইরে গেলে হয়তো সাময়িকের জন্য এসব ভুলে থাকতে পারবে, মনটা হালকা ফ্রেশ হবে। নিজের মনে ভালো করার জন্য হলেও একবার বাইরে থেকে ঘুরে নিজের মন ভালো করার জন্য হলেও একবার বাইরে ঘোরাঘুরি করা দরকার। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রোজা তপ্ত শ্বাস ফেলে তীব্র কণ্ঠে বলল। আর কে যাবে? আমি আর তুমি। ঈশা, নেহাফু ওরা যাবে। তা জিজ্ঞেস করলো। কিন্তু কোথায় যেতে চাও? ফিহা ওর হাতটা ছেড়ে দিল। তুলতাতে বসে কিছু একটা চিন্তা করে বলল। আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা তোর কোনো চয়েস আছে? কেমন টাইপ জায়গা পছন্দ তোর? রোজা 2 সেকেন্ড ভাবলো, তারপর বলল। গাছগাছালি বেশি এমন চাই জায়গা, অথবা নদীর পাড়। ফিহার সাথে সাথেই বলল। তাহলে রমনা যাই, রমনার ভটমুখ। রোজা মাথা নাড়িয়ে বলল। আমি তো আগে যাইনি, তোমরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তাহলে জলদি তৈরি হয়ে নে। আচ্ছা। ফিহা উঠে গেল। রোজার কাছে গিয়ে আবার উল্টো পথে ফিরে এলো। সচকিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো। তোর অফ হোয়াইট রঙের জামা আছে না একটা, ওটা পরিস। কেন? ফিহা চোখ টিপে হেসে বলল।
তোকে ওই রঙের জামাতে বেশি সুন্দর দেখা, একদম পুতুলের মতো। পরন্ত বিকালে রক্তিম আলোয় উদ্যাসিত পৃথিবী লোক, ঝিরিঝিরি আরামদায়ক উষ্ণ হাওয়া বইছে। নয়ন ভিরাম সবুজ বৃক্ষরাজির বুক জুড়ে হাঁটছে চারজন, নেহা, ফিহা, ঈশা এবং রোজা। তাদের পরনে একই ডিজাইনের ভিন্ন ভিন্ন সালোয়ার কামিজ। অবশ্য রোজা হিজাব পরিহিত, মুখে তেমন কোনো প্রসাধনী ব্যবহার নেই। সাদামাটা সাজগোজে ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল। ঈশা আর ফিহা দুজনেই সামনে একসাথে কথাবার্তা বলতে বলতে হাঁটছে। ওদের থেকে কয়েক কদম পিছনে নিহা আর রোজা। সামনের দুজন মানবীর ওদের দিকে কোনো খেয়াল নেই। দেখতে পেয়ে নিহা বিরক্ত স্বরে বলে উঠল, দেখেছিস রোজা, আমাকে কি জোর জবরদস্তি করেই না আনলো। এখন আর চিনেই না, নিজেরা নিজেরা কি সুন্দর গল্প জুড়ে দিয়েছে। এই ফিহাটা আমার বোন, এত বজ্জাত কেমনে হলো? রোজা আলতো হেসে বলল। আমাকে এক প্রকার হুমকি দিয়ে এনেছে, এখন দেখি চেনেই না। নিহা কটমটে করে বলল, দুইটা শাকচুন্নি, ফিহা তো আত্মবজ্জাত। বাড়ি ফিরে যদি আদৃশ ভাইয়ের কাছে বিচার না দেই তো আমি নেহানা। করে বলল। আদৃশের নাম শুনে ঠোক গিল রোজা, গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, পা দুটো থমকে গেল, মাথার ভেতর নড়াচড়া দিল চিন্তা ভাবনার দল। জটগুলো আবারও খুলতে বসতে চলেছে। রোজা চোখ দুটো বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ওকে দাঁড়িয়ে পড়তে দেখে নিহ থমকালো, ভ্রু কুটি করে জিজ্ঞেস করলো। কোনো সমস্যা? যা ক্লান্ত স্বরে বলল, আপু, আর হাঁটতে পারছি না, শীঘ্রই একটা বসার ব্যবস্থা করে দাও। বসবি? রোজা মাথা নাড়ালো। নেহার নিজেরও পা ব্যথা হয়ে গিয়েছে এতক্ষণ হাঁটতে হাঁটতে। বিকেলটা মরে এসেছে, আর কিছুক্ষণ এখানে কাটিয়ে বাড়িতে রওনা দিতে হবে। নেহা হতাশ হয়ে উচ্চ স্বরে ডাকলো ঈশা, ফিহাকে। ওরা দুজন গল্পে এতটাই মগ্ন ছিল যে আচমকা নেহার ডাক শুনে চমকে উঠলো। তড়িঘড়ি করে দুজনেই ছুটে এলো। অতঃপর নেহার কাছে এসে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নেহা বোনদের উপর বিরক্ত হলো, খুব রেগে যাওয়া ভঙ্গিতে বলল, কখন থেকে হেঁটেই যাচ্ছি, এবার তো একটু বসি। আর তোরা দুজন কি নিজেরা নিজেদের মতো গল্প করতেই এসেছিস? তাহলে আমাদের দুজনকে কাবাবের হাড্ডি বানানোর প্রয়োজন কি ছিল? রাগে নেহার মুখ লাল হয়ে গিয়েছে। ফিয়া উত্তেজিত স্বরে বোনকে কিছু একটা বলতে নিলে পরিস্থিতি শান্ত রাখার জন্য ঈশা ওর হাত ধরে থামালো। আলতু হেসে বলল, রিল্যাক্স নেহা আপু, আই এম এক্সট্রিমলি সরি। আসলে গল্পে এতটাই মগ্ন হয়ে গেছিলাম, মাথাতেই ছিল না তোমাদের কথা। আচ্ছা চলো বসি, এখানে বসবো? নেহা রাগ সংযত করে বলল। বিশাল আকৃতির একটি রেঞ্চি গাছের নিচে ঘাসের উপরে পাতা বিছিয়ে ওরা বসলো। খানিক দূরে বন্য ঝোপ, ঘন ঘাস, লতা পাতা, মূল, মৌসুমী ফুলের ছেয়ে আছে কিছু সৌন্দর্য বর্ধক বৃক্ষ। সারিবদ্ধভাবে লাগানো রয়েছে মেহগনি নানা জাতের গাছ। উত্তর পাশে লাগানো হেয়ার বোর্ডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাদা ওক গাছ। এইসবের ভিড়ে কিছু ঔষধি গাছও দেখা যাচ্ছে। পার্কের মধ্যখানে বহুকালের পুরনো একটি মহুয়া গাছ। দিনের শেষ ভাগে অনেকেই পরিবার নিয়ে হাঁটতে এসেছে, কেউ এসেছে শরীরচর্চা করতে। চারিদিকে নীরবে নিভৃতে জানান দিচ্ছে রমনার বৈচিত্র্যতা। তার মুগ্ধ চোখে আলোকন করছিল চারপাশের স্নিগ্ধতা। হঠাৎই ওর চোখে পড়ল কয়েক হাত দূরে একটি ঝোপে। জংলি ফুলে ঘেরা ঝোপটির আড়ালে বসে আছে একজোড়া কপতি। ততক্ষণে সূর্য লুকিয়েছে ধরনীর বুক থেকে, আশপাশে টিমটিমে আধারে ঢেকে আছে। রোজা উদাসীন মনোযোগ বোনদের আলাপচারিতা শুনে যাচ্ছিল, কিন্তু না চাইতেও রোজার দৃষ্টিজোড়া ধরা পড়ল ঝোপের আড়ালে বসে থাকা যুগলবন্দি ওই প্রেমিক প্রেমিকার কর্মকাণ্ডে। ওদেরকে নিষিদ্ধ কার্যে লিপ্ত হতে দেখেই রোজা মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। বিস্মিত, লজ্জিত, কুণ্ঠিত রোজার গা কাঁপতে লাগলো। এত সুন্দর মনোমুগ্ধকর একটা পাবলিক প্লেসে এরকম বিশ্রী ঘৃণিত কাজটি করতে ওদের লজ্জা করলো না? এখানে কি এইসব হয় নাকি? রোজা এক মুহূর্ত এখানে থাকতে চায়। চটাং উঠে দাঁড়ালো। বাকি তিনজন হতবিহ্বল হয়ে ওর মুখপানে চেয়ে জিজ্ঞেস করলো। উঠে দাঁড়ালে যে? রোজা ইশারায় ঝোপের আড়ালটা দিকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এরকম বিশ্রী পরিবেশে আমাকে নিয়ে আসলে কেন আপু? আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই। সবাই ঘটনাটি বুঝতে পারলো। ফিহা রাগের চোটে গালাগালি আরম্ভ করলো। তার জন্য কোথাও গিয়ে বসা যায় না। আরে তোদের যখন এতই প্রেম তো বাড়িতে গিয়ে করিস না, রাস্তাঘাটে এসে চেষ্টাবেন মানে কি? বাড়িঘর নাই, ফকিন্নি বেহায়ার দল কোথাকার। নেহা ওকে থামিয়ে দিয়ে বলল। চুপ, চল এখান থেকে। এরপর ওখান থেকে বেরিয়ে এলো সবাই। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে,
মুহূর্তে রাস্তায় কোনো রিক্সা বা ক্যাব পাওয়া গেল না। ফিহার মেজাজ চটে গেল। রোজাও বেশ বিরক্ত। এত বিরক্ত এর আগে কোনোদিন অনুভব করেনি। মস্তিষ্ক এসব আর নিতে পারছে না। ওইদিকে গাড়িটারি না পেয়ে নিহার কথায় ফিহা তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেন কল করে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো। রোজা সেটা বুঝতে পারতে বাড়ি ফিরে লম্বা একটা ঘুমের প্রয়োজন ওর। কিছুক্ষণ ফুটপাতে কেটে গেল ওদের। আচমকা সাই করে একটি গাড়ি এসে থামলো ওদের সামনে। রোজা ভরকে গেল। যেভাবে গাড়িটা ব্রেক করছে তাতে অ্যাক্সিডেন্ট হওয়ারও দোষের কিছু ছিল না। রোজা রাগ রাগ চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল। তখনই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আদ্রিস। রোজা থমকালো। পুরো দৃষ্টিতে গাড়িটা দেখে নিয়ে হতাশ হলো ও। অন্ধকার ঠিকঠাক বুঝতে পারেনি এটা আদ্রিসেরই গাড়ি। ও এখন এখানে কেন? ফিহা ওকেই ফোন করেছিল নাকি? তার মানে এই লোকটার গাড়ির তার মানে এই sorry, তার মানে এখন এই লোকটার গাড়ি করে বাড়ি ফিরতে হবে। রোজা আপন মনে বিড়বিড় করলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উফ রোজা, কি হচ্ছে এসব তোমার সাথে? যার কাছ থেকে পালাতে চাও তারই এই খাঁচায় বারবার বন্দী হও। এক্সকিউজ মি, তোমাকে কি কোলে তুলে গাড়িতে বসাতে হবে মাইকার? আদেশের তীব্র কণ্ঠে রোজার ভাবনার দুয়ার বন্ধ হয়ে গেল। সচকিত দৃষ্টি মেলতেই রোজা ব্যাকুল বনে গেল। নিহা, ফিহা, ঈশা তিনজন গাড়িতে উঠে বসে আছে এবং তিনজনই সবগুলো সিট ফিল আপ করে বসেছে। রোজার জন্য 1 ফুট জায়গা অবধি ফাঁকা রাখেনি। নেহা জানলা দিয়ে বাইরে মাথাটা এনে হাত নেড়ে ব্যস্ত কণ্ঠে রোজাকে এই রোজা, এখানে তো আর জায়গা ফাঁকা নেই, তুই ভাইয়ার সাথে সামনে বসে যা। বলল। রোজা তড়িঘড়ি কণ্ঠে জবাব দিয়ে বলল। আমি সামনে বসতে পারবো না আপু, তুমি এসে প্লিজ বসো। নেহা বলল। সামনে বসলে আমার মাথা ঘুরায়, প্লিজ বসে যা। ফিহা আর ঈশাও একযোগে বলে উঠল। আরে ভাইয়া গাড়ি স্টার্ট করো, রাত হয়ে এসেছে, তাড়াতাড়ি না ফিরলে বকা শুনতে হবে। পিচঢালা ফুটপাতে সোডিয়ামের নিভু নিভু আলোর নিচে অফ হোয়াইট রঙের জামায় আবৃত মেয়েটিকে দেখে ধাক্কা খেলো যেন। ওর প্রিয় রং হৃৎপিণ্ডের কাঁপুনিটাকে থামিয়ে তপ্তশ্বাস ছেড়ে কিছুটা এগিয়ে এসে স্বর নামিয়ে বলল। আমার সাথে না বসার বাহানা করে লাভ নেই, বাকি জীবনটা আমার পাশে বসে কাটাতে হবে। সো রাইট নাও। রোজা তেজ দীপ্ত কণ্ঠে বলল। বসবো না আপনার সাথে। আদৃশ চোখ রাঙিয়ে বলল। বোবার মুখে কথা ফুটেছে, কোলে তুলে নিয়েই যেতে হবে দেখছি। রোজা এক ঝটকায় ওর হাতটা ছেড়ে অপ্রস্তুত হয়ে বলল। আমার হাত পা ঠিক আছে, আমি নিজেই বসতে পারি। বলেই আদৃশের ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে বলল যথাসম্ভব দূরত্ব বজায় রেখে। আদৃশ যখন এটা দেখলো রাগে ওর চোয়াল শক্ত করে ফেলল। মেয়েটা দরজার সাথে এমন ভাবে এঁটে বসেছে যেন বসার জায়গা নেই। কি প্রুফ করতে চায় এমন করে? পেছনে ছোট বোনগুলো থাকায় সে কিছু বলতেও পারছে না। রোজা ওর দিকে তাকাচ্ছেও না, এড়িয়ে যাচ্ছে বারবার। আদৃশ গাড়ি স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল। বাড়াবাড়িটা পছন্দ হচ্ছে না। রোজা নিজের স্বরে বলল। আমার ওরা। আদৃশ রক্তিম চোখে তাকালো। রোজার উদ্ধতপূর্ণ ব্যবহারটা আদৃশ মানতে পারল না। সারাটা পথ মুখটা থমথমে করে রাখলো সে। রোজা ওর দিকে একবার চোখ তুলে তাকালো না। এক মনে বাহিরের দৃশ্যগুলি অবলোকন করতে ব্যস্ত। ওর এই অবহেলা দেখে আদৃশের মাথায় রাগ চড়ল। অতি সন্তর্পণে বা হাতটা দিয়ে চেপে ধরল রোজা ডান হাতে। আচমকা চমকে উঠে চোখ দুটো বড় বড় করে তাকালো রোজা। মুখ দিয়ে শব্দ বের করতে গিয়ে চুপ মেরে সিটের সাথে লেপ্টে রইল। পেছনে দুজন ঘুমে ঢুলছে। ঈশা বসে ফোন স্ক্রল করছে। রোজার চক্ষু জোড়া দপ করে জ্বলে উঠলো। আদৃশ পরোয়া করলো না, এক মনে সামনে তাকিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করায় ব্যস্ত সে। রোজা হাত মুচড়াতে থাকলে আরো শক্ত করে ধরে রাখেছে। অগত্যা হাল ছেড়ে দিল রোজা। চোখ মুখ খিচে কয়েকটা ভয়ঙ্কর গালি ছড়ল মনে মনে। গলায় কান্নার দোলা পাক বেঁধে ঘুরতে লাগলো। দুফুটা জল গাল ছুঁয়ে আদৃশের হাতের উপর পড়তেই সে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। রোজা হাত চোখে একবার দেখলো ওকে। লোকটার মতিগতি হাব ভাব বোঝা যাচ্ছে সে কিছুতেই রোজার পেছন নেওয়া ছাড়বে না। এই কোন মুসিবতে পড়লো রোজা? দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শক্ত হয়ে বসে রইল রোজা। দুপাশে জঙ্গলাবৃত গাছপালা ছাড়িয়ে এক সময় বাড়ি এসে পৌঁছলো ওরা। গেটের সামনে গাড়ি এসে থামলে ঈশা নেহা ফিহাকে ডাক দেয়। ওরা নেমে যায়। রোজা তখনও নামে না, কারণ আদৃশ ওর হাত টেনে ধরে রেখেছে। নেহা একবার রোজাকে আসতে বলে বাড়ির ভেতরে ঢুকে যায়। ঈশা ফিহাও নিজেদের মধ্যে আলাপ করতে করতে চলে যায়। ওরা সবাই যেতে
ওরা সবাই যেতেই রোজা তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠে। অনেক হয়েছে। আপনি কি এবার আমার হাতটা ছাড়বেন? আদৃশ অগ্নিদৃষ্টি ছুঁড়ে বলে। আমার দিকে তাকাও। ওনাদিকে মুখ ফিরে রাখার মানে কি? রোজা অন্যদিকে দৃষ্টি রেখেই জবাবে বলল। আদৃশের দৃষ্টি প্রখর হয়। কেন? তাকাবো না। আপনার ব্যবহার আমার পছন্দ না। এই যে হুটহাট অভদ্রের মতো আমার হাত ধরেন, সেটা আমার অপছন্দ। আমাকেও তোমার অপছন্দ? রোজা উত্তর দেয় না, কথা বাড়াতে চায় না। ওকে নিশ্চুপ থাকতে দেখে আদৃশের মেজাজ চটে যায়। আলতো করে এক টান দিতেই রোজা ওর দিকে ঝুঁকে আসে। হিজাবটা সরে যায়। হতচকিত রোজা নিজেকে সামলে উঠে বসতে আদৃশ ফু দিয়ে ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। রোজা ওর বুকে জোরে একটা ধাক্কা মারে, কিন্তু তাতে খুব একটা সুবিধা হয় না। হটমট করে বলল। ছাড়ুন বলছি। আগে আমার দিকে তাকাও। কখনোই না। আদৃশ রোষপূর্ণ কণ্ঠে বলল। খুব বেশি তেজ তোমার, তাই না? রোজা দায়সারা ভাব বলল। আপনার যা মনে হয় তাই। আমাকে যেতে দিন। যেতে দেব, তার আগে আমার দিকে তাকাও। ক্যাপাটে গলায় বলল আদৃশ। রোজা বিরক্তিকর সর্বোচ্চ সীমানায় পৌঁছালো। আদৃশের ব্যবহার আর কথার মারপ্যাচে তালগোল পাকিয়ে বাধ্য রোজা ওর দিকে তাকালো। তারপর নিভে যাওয়া কণ্ঠে বলল। এবার যেতে দিন। আমার চোখের দিকে তাকাও। রোজা ফটকে গিয়ে বলল। এমনটা কথা ছিল না। তাকাতে বলেছেন, তাকিয়েছি। চোখের দিকে তাকাতে হবে কেন? আদৃশ গম্ভীর কণ্ঠে যুক্তি প্রদর্শন করলো। বলল। চোখের দিকে তাকালেই না আমার মনের কথা বুঝতে পারবে। আপনি আমাকে যেতে দিন। শুধু শুধু বিরক্ত করবেন না আমায়। আমি এসব পছন্দ করি না। কেন তোমার জন্য অনুভূতি জন্মালো মনে? তুমি এত কঠিন কেন মেয়ে? আদৃশ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজার দিকে। রোজার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, তাই সে চুপ করে থাকলো। অস্বস্তিতে জমাট বেঁধে আছে মন মস্তিষ্ক। আদৃশের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা বহাল রাখলো, এবং এক পর্যায়ে যখন বেখেয়ালে আদৃশের থেকে ওর হাতটা আলগা হয়ে এলো, ঠিক তখনই নিজেকে ছাড়িয়ে দ্রুত পদে নামতে গেল রোজা। কিন্তু তখনকার মতো ব্যর্থ হলো। রোষাগ্নি চক্ষুতে আগ্নেয়গিরির ন্যায় রক্তিম আভা দেখতে পেল আদৃশের চোখে। ফিনফিনে বাতাসে এবার হিজাব পুরোটাই সরে গেল রোজার। এলোমেলো কিছু চুল এসে মুখের ওপর এক টানে ওকে নিজের কাছে নিয়ে আসে। আদৃশ শীতল চোখে ওকে এক পলক দেখে চুলগুলো সরিয়ে দেয়। রোজা ফরকে গিয়ে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। চারপাশে সবকিছু ঝাপসা হয়ে আসে যেন। লোকটা ওর এত কাছে, রোজা ভাবতেই পারে না। ললাটে স্পর্শ হয় আদৃশের উষ্ণ উষ্ঠজোড়া। রোজার শির দ্বারা বেশ স্রোত বয়ে যায়। ঘেমে উঠে সে। রোজা কম্পিত হাতে ওর মুখ চেপে ধরে বলল। এটা পাপা কি করছেন আপনি? আদৃশ নিষ্প্রভ কণ্ঠে বলল। বোঝাপড়া করতে যাচ্ছি। রোজা নির্জীব কণ্ঠে জিজ্ঞেস করে। এটি কিসের বোঝাপড়া? আদৃশ ওর গালে নিজের ডান হাতটা রেখে সোজা হয়ে বসে। রোজা তখনও চোখ নামায়নি। বিস্ময় নিয়ে ওর কর্মকাণ্ড দেখে চলেছে। কিছুই বোধগম্য বা বিশ্বাস হচ্ছে না। ওকে বোঝানোর চেষ্টা করে আদৃশ বলল। শোনো মেয়ে, তুমি আমাকে এড়িয়ে চলে প্রতিনিয়ত বুকের ভেতর দহন ক্রিয়া সৃষ্টি করে যাচ্ছ। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কাজে মন বসাতে পারছি না তোমার জন্য। তোমাকে দেখার আগ অব্দি আমার সবকিছু স্বাভাবিক ছিল। তোমাকে দেখার পর থেকে সব অস্বাভাবিক হয়ে গেছে। তোমার সাথে দেখা না হলে আমার এই অসুখটা হতো না। তুমি কেন আমাদের বাড়িতে আসলে মেয়ে? কেন এলে তুমি? এলেই যখন মেনে নিতে পারছো না কেন তুমি আমাকে? রোজা সবটা শুনে একটু কুচকে বলল। আপনাদের বাড়িতে আসাটাই কি আমার অপরাধ? আপনাদের টাকায় খাচ্ছি, ঘুরছি, ফিরছি, এর মূল্য চান আপনি? আদৃশ জোর গলায় বলল। তুমি যেমন আমাকে বুঝো না, আমার কথাগুলো বুঝো না কেন মেয়ে? রোজা গাড়ি থেকে নেমে পড়ল। আদৃশ আটকালো না। এবার রোজা রোষপূর্ণ কণ্ঠে বলল। আপনি কমপক্ষে আমার চেয়ে 7 বছরের বড়, তাই বড়র মর্যাদা বজায় রাখবেন ভাইয়া। আদৃশ থমকালো। রোজার মুখ থেকে ভাইয়া ডাকটি শোনার থেকে এক বোতল বিষ পান করে জীবন উৎসর্গ করা যেন স্বস্তির মনে হলো ওর। ততক্ষণে রোজা সদর দরজা পৌঁছে গেছে। রোজাকে ওর হাতের কাছে না পেয়ে আদৃশ গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লো। অতঃপর অনেকটা চেঁচিয়ে বলে উঠল। ভাইয়া ডাকার শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত থেকো মাই গার্ল। এত জ্বালাবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে না। রোজার হাসি পেয়ে গেল অজান্তে। পরক্ষণে অতি কষ্টে হাসি চেপে ঢুকে পড়লো বাড়িতে। আদৃশ সেভাবেই দাঁড়িয়ে থেকে গম্ভীর চেহারা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। টেবিলে রাতের খাবার সাজানো হয়েছে। সবাই পেটে খিদে নিয়ে বসে আছে। বাড়ির মুরব্বী দুজনের জন্য। উৎস বাড়িতে নেই, বন্ধুদের কি একটা পার্টি আছে, সেখানে চলে গেছে।
নিশিতা মাংসের বাটিটা এনে রাখতেই ইনায়েত সাহেব আর ইমতিয়াজ সাহেব চলে এলেন। মিতালি ঈশার প্লেটে তরকারি তুলে দিতে দিতে আদৃশ কোথায় আসেনি? রিহা, তুই ওকে ডাকিসনি? খেতে খেতে ফিহা বলল। হাসছে। রোজা কথাটাই গুরুত্ব দিল না, নিজের মতো খেয়ে চলেছে। দপ করে পাশের চেয়ারাতে কেউ বসতেই রোজা চমকে তাকালো। হকচকিত দৃষ্টিতে আদেশের বাঁকা হাসি তার চোখে পড়তেই উৎকণ্ঠিত চক্ষুজোড়া সরিয়ে খাবারে মন দেওয়ার চেষ্টা করলো। আবারও ওর পাশেই কেন? রোজা মুখটা কালো করে খাচ্ছে। মিতালি আদেশের খাবারটা প্লেটে দিতেই সে মুখ কুচকে বলল। সবজি পছন্দ না মা, তুলে নাও এটা। মিতালি রেগে যাওয়া কণ্ঠে বলল। তো কি দেবো? আদেশ কিছু বলার আগেই রোজা সবজি নিল নিজের জন্য। অন্য কোনো দিকে ওর মনোযোগ নেই। কি খাচ্ছে না খাচ্ছে তাতেও পাত্তা দিচ্ছে না। রোজা সবজি নিতে দেখেই আদৃশ উৎফুল্ল গলায় বলল। সবজি দাও। শুনেই রোজা তাকালো। পুরো ঘটনাটি মস্তিষ্কে ধরা পড়তে ছোট ছোট রসিত চোখে দেখলো। এত বজ্জাত কোনো লোক হয়? আদৃশ একটু হাসছে। রোজার রাগে গা চলে গেল। তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিল। ওর বিরক্তিকর মুখশ্রীটা দেখে বেশ ভালো লাগলো আদৃশের। আজকাল প্রিয় মানুষটির সবকিছু এত ভালো লাগে কেন ওর? খাওয়া শেষ করে যাওয়ার সময় করিডোরে দেখা গেল রোজা দ্রুতপদে সে স্থান ত্যাগ করার প্রয়াসে যেতে নিলেই রোজার পথ আটকালো আদৃশ। রোজা কপালে ভাঁজ ফেলে তাকাতেই কঠোর গলায় বলল সে। আমার হৃদয়কে বশ করার অভিনব কৌশল প্রয়োগ করেছো তুমি। সেই হৃদয়কে পোড়াতে চাইলে তার দহনে তুমি নিজেই পড়ে যাবে মেয়ে। আমাকে যত এড়িয়ে যাবে, যত জ্বালাবে, তার চেয়ে বেশি তোমাকে জ্বালাবো আমি, মনে রেখো তুমি। এতটুকু বলে আদেশ সে স্থান ত্যাগ করলো। পেছনে রেখে গেল বিস্মিত হতবিহ্বল রোজা নামক মেয়েটিকে। প্রথম সেমিস্টারে এক্সাম শেষ হয়েছে আজ 1 সপ্তাহ। খুব বেশি ভালো না হলেও তেমন খারাপও হয়নি রোজার পরীক্ষা। তাতে বরং একটু স্বস্তিই পেল। আদেশের গুয়ার তুমি আর হুটহাট যন্ত্রণার কারণে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি সে, নয়তো রেজাল্ট বেশ ভালো হতো ওর। একটা আফসোস থেকে গেল রোজার মনে। সকালবেলা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠল। রাত জেগে পড়ার ফলস্বরূপ এই অসহ্যকর ব্যথা। ফলে রোজার আজ ভার্সিটিতে যাওয়া হয়ে উঠল না। সারাক্ষণ রুমেই শুয়ে বসে কাটিয়ে দিল। এদিকে বেলা গড়াতেই ব্যস্ত হয়ে উঠল আদৃশের বাড়ির পরিবেশ। এক প্রকার তোড়জোড় আর হট্টগোল লেগে গেল যেন। মাথা যন্ত্রণা একটু কমতেই রোজা গোসল সেরে নিল। চুল তোয়ালেতে জড়িয়ে চলে গেল বারান্দায়। রোদে বসে ভেজা চুলগুলো শুকিয়ে নিয়েছিল। হঠাৎ বিপরীত দিকে চোখ পড়তেই আদৃশকে নজরে এলো ওর। ব্যালকনিতে বসে আছে সে, হাঁটু অব্দি ঢাকা একটা প্যান্ট আর খালি পায়ে দুপা চেয়ারের উপর তুলে নিউজ পেপার পড়ছে সে। দুপুরের প্রথম প্রহরে কড়া রোদ এসে পড়েছে ওর ব্যালকনির গাছগুলোতে। খ্যাপটা চুল উঠছে অবিরাম। কিছু চুল নাকে মুখে এসে পড়ছে, কিন্তু তাতে প্রক্ষোভ নেই লোকটির। শক্ত সামর্থ্য পেটানো শরীর আদৃশের খানিকটা লজ্জা পেল রোজা। ভ্রু কুচকে দৃষ্টি নামিয়ে নিল। দেয়াল ঘড়িটায় চোখ বুলিয়ে দেখলো প্রায় 1টা। এই সময় তো আদৃশের বাসায় থাকার কথা না। তাছাড়া আর ছুটি দিল না, তাহলে ও বাসায় কেন? আদৃশ আর রোজার রুমের ব্যালকনির মুখোমুখি, কিন্তু কয়েক গজ দূরে। এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনির সবকিছুই দেখা যায়। একটা সময় রোজাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে আদৃশ। আনমনা হয়ে দাঁড়িয়ে থাকা রোজা সেটা ধরতে পেরেই এমন একটা ভান করে যেন আদৃশকে সে দেখতেই পায়নি। ধীর স্থির ভাবে চুপ করে রুমে আসার জন্য পা বাড়ায়। আদৃশ তখনই গমগমে স্বরে ওকে ডাক দেয়। এই যে পালাচ্ছ কোথায়? রোজা শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। চেহারা তার কাঠিন্য ভাবটা বজায় রেখে থেমে থেমে বলে। কোথায় পালাচ্ছি? ভ্রু কুচকে আদৃশ জিজ্ঞেস করে। সত্যি পালাচ্ছ না? আত্মবিশ্বাসের সঙ্গে রোজা উত্তর দেয়। একদমই নয়। তাহলে দাঁড়িয়ে থাকো। রোজা কপালে ভাঁজ ফেলে বলে। কেন দাঁড়িয়ে থাকবো? এখানে তো আমার কোনো কাজ নেই। আদৃশের হাতে নিউজ পেপারটা 4 ভাগ করে ভাঁজ করে রাখে কোলের উপর। তারপর বলল। তুমি আজ ভার্সিটিতে যাওনি? না। কোনো সমস্যা? রোজা বিরক্ত গলায় বলল। আমার ইচ্ছে হয়েছে তাই যাইনি। এসব বিষয়ে প্রশ্ন করার মানে দেখছি না। আর হুটহাট এভাবে ডাকবেন না আমাকে। আপনি ছোট বাচ্চা নন, আর আমিও বাচ্চা নই যে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই আমার সঙ্গে ব্যবহার করবেন। এটা অন্তত মাথায় রাখুন, আমার উপকার হবে। একটু ম্যানার্স শিখুন। আদৃশ থমথমে চেহারা নিয়ে থাকায় কিছু বলতে গেলেই রোজা অন্যদিকে দৃষ্টি দেয়। ইচ্ছে করেই আর ব্যালকনি থেকে যায় না, দাঁড়িয়ে থাকে, গুনগুন করে কবিতা আবৃত্তি করে। আদৃশও পলক সরায় না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ যেন বেড়েই চলেছে। কিছু গঙ্গা ফড়িং এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে।
নিষ্কর্মা অলস প্রহরে এই পরিবেশটা নীরবে নিভৃতে ঢেকে আছে। রোজা রেলিংয়ের দিকে একটু ঝুঁকে ভাঙা ছোট্ট একটা কুঠুরির ফাঁক দিয়ে কি যেন একটা বের করে আনে। আদৃশ মনোযোগ দিয়ে পরখ করতে থাকে তার একান্ত ব্যক্তিগত পছন্দের রমণীটিকে। গালে হাত রেখে ভাবনা জগতে বিচরণ করে সে। চলচল করা নয়ন দুটি নিবদ্ধ থাকে রোজার উপর। কিছু মুহূর্ত পর রোজা সোজা হয়ে দাঁড়ায়। দু হাতের তালুতে ছোট্ট একটা চড়ুই পাখির ছানা আকুলি বিকুলি করছে রোজার হাতের চামড়ায়। আদিশ অবাক হয়ে দেখে রোজার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সামান্য একটা ছানা দেখে কোনোদিন তো এত উৎফুল্ল মেয়েটির চোখ মুখে দেখতে পায়নি সে। ফুলের উপর উড়াউড়ি করা একটি কালচে বাদামি ছোপওয়ালা একটি প্রজাপতি আচমকা রোজার গাল ছুঁয়ে কাঁধের উপর বসে পড়ে। বিস্মিত দৃষ্টিতে রোজা সেটা দেখে মুচকি হেসে ফেলে। চোরের ছানাটিকে আগের জায়গায় রেখে সে ঘরের ভেতরে চলে আসে। ততক্ষণে প্রজাপতি জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেছে। রোজা ঘরে ঢুকে যাওয়ার পর আদৃশের ধ্যান ভাঙে। অদ্ভুত সুন্দর দৃশ্যটা দেখতে না পেয়ে মনে মনে রোজার উপর নারাজ হয়। পর মুহূর্তে সে উঠে দাঁড়ায়। নিজ ঘরে যে অবস্থায় ছিল সেভাবে বেরিয়ে চলে আসে রোজার ঘরে। নেহা ফিহা কেউ তখন রুমে ছিল না। রোজা ড্রেসিং টেবিলের সামনে বসে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মোছার চেষ্টা করছিল। ড্রেসিং টেবিলের আয়না দিয়ে নিজের পেছনে যখন আদিশকে দেখতে পেল ভয়ানক চমকে উঠল সে। দ্রুত গতিতে বিছানার উপর থেকে নিজের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ক্রুদ্ধ কণ্ঠে রোজা চেঁচিয়ে ওঠে। আপনি এই ঘরে কি করছেন? আদিশ রোজাকে রাখতে দেখে গম্ভীর গলায় বলে, ঘরে চলে আসলে যে? আমি বারান্দায় বসে তোমাকে দেখছিলাম। আমি বলিনি দাঁড়িয়ে থাকতে। কোনো কথা শুনো না কেন তুমি? আচ্ছা বেয়াদব তো। রোজা চোখ পাকিয়ে তাকায়। কাট কাট গলায় সে হুকুম জারি করে। এক্ষুনি বেরিয়ে যান বলছি। আদিশ শক্তপোক্ত কণ্ঠে জবাবে দেয়। যাব না। বলে ধপ করে বিছানায় বসে পড়ে। রোজার মাথা ঘুরতে থাকে। এখন উপরতলায় নেই। এখন যদি কেউ এসে ওকে আর আদৃশকে একসাথে দেখে, এক ঘরে দেখে ফেলে, তাহলে কি হবে? সবাই তো খারাপ ধারণা করবে। রোজা দু পা এগিয়ে জ্বলন্ত চোখে তাকায় আদৃশের পানে। মুখ কালো করে কঠোর গলায় বলে, চলে যান বলছি। আপনি কিন্তু আমার ধৈর্যের সীমারেখা ভেঙে ফেলছেন। আমি বিচার দিতে বাধ্য হব খালুজান আর আপনার আব্বুর কাছে। আদৃশ ছোট ছোট চোখ করে বলে, আমি কি ভয় পাই নাকি? এই কথা শুনে রাগে তিত্তির করে কাঁপতে থাকে রোজা। মাথা ক্রমশই গরম হয়ে উঠেছে। এই বাসায় থাকার সিদ্ধান্ত নেওয়াটা যে কত বড় ভুল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ওর জীবনের অন্যতম ভুলের মধ্যে অন্যতম ভুল নেহাদের বাসায় থাকা। ভেবেছিল আদৃশকে ওয়ার্ন করার পরেও ঠিক হয়ে যাবে সময়ের সাথে, কিন্তু লোকটার মধ্যে উন্নতির কোনো লক্ষণই তো দূর ব্যবহারটা পর্যন্ত ঠিক করতে পারেনি। উল্টো আরো বেপরোয়া হয়ে উঠেছে। আচ্ছা, ভালোবাসা কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস? রোজার দিক থেকে তো ও তো কোনো ইঙ্গিতই দেয়নি আদৃশকে। তাহলে লোকটা ওর পিছু ছাড়ছে না কেন? গ্রামে যদি ওর বাবা জানতে পারে তাহলে রোজাকে এক্ষুনি নিয়ে যাবে। তিনি তো এসব প্রেম ভালোবাসা পছন্দই করে না। আদৃশ কেন বুঝতে চাইছে না এসব? রোজা হতাশ দৃষ্টিতে দীর্ঘ শ্বাস ফেলতেই চোখে পড়লো আদৃশের দিকে। পা থেকে মাথা পর্যন্ত দেখে হতভম্ব হয়ে গেল। মুখটা অল্প বিস্তর হাঁ হয়ে গেল। এতক্ষণও পুরোপুরি খেয়ালই করেনি লোকটাকে। বারান্দায় যেভাবে বসেছিল সেভাবেই ওর ঘরে চলে এসেছে। রোজা হতবিহ্বল গলায় বল, লজ্জা শরম সব বিকিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, আপনার লজ্জা নেই বলে কি দুনিয়ার সবার মধ্যে থেকে লজ্জা উঠে গেছে? আপনি মানুষ নাকি ভিন গ্রহের উজবুক এলিয়েন? বারান্দায় গিয়ে দরজা আটকে দিল। আদৃশ প্রথমে বোকার মতো বোঝার চেষ্টা করলো কথাটির মর্মার্থ। পরক্ষণে নিজের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই বিষয়টা মাথায় ছিল না। যেভাবে পেরেছে চলে এসেছে, কিন্তু বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারবেও না। নিজস্ব একটা প্রাইভেসি আছে। মুখ কালো করে উঠে বেরিয়ে যেতে যেতে সে গলা উঁচু করে বলল, হবু বউয়ের কাছে এভাবে আসতে লজ্জা কিসের? আমি তো মেয়ে না। রোজা ব্যালকনির দরজায় পিঠ থেকে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল কখন লোকটা যাবে, কিন্তু আদেশের মুখ থেকে হবু বউ ডাকটি শুনতে পেয়ে অজানা কারণে কান গরম হয়ে উঠল রোজা। হাত পা শিরশির করে উঠল। দরজাটা সামান্য ফাঁক করে নিষ্পলক দৃষ্টিতে দেখাইয়া লোকটা যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমার পিছু ছাড়ুন। নিচে নেমে আসতেই রোজা অবাক হয়ে যায়। পুরো ড্রয়িং রুমের চেহারাই যেন পাল্টে গেছে। সোফা সেট, টি টেবিল, ফ্লাওয়ার বাস, টিভি সবকিছুর জায়গায় পরিবর্তন হয়েছে। নতুন কার্পেট বিছানো হয়েছে। একপাশের দেয়ালের রংটাও বদল হয়েছে। বুয়া ফ্লোর মুছছে। সামনে কাউকে দেখতে না পেয়ে রোজা বুয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে আন্টি? বুয়া হেসে বলল, না গো, সবকিছু অন্যরকম লাগছে। হঠাৎ এত পরিবর্তন? আমাকে নেহারে আজ দেখতে আইব পাত্রপক্ষ। বিস্মিত হয়ে রোজা বলল, কি বলছেন, হুট করেই নাকি? পাত্রপক্ষ হঠাৎ আজ সকালে ফোন কইরা কইছে নেহারে দেখতে আইব। বাড়ির কেউই জানতো না তো। তো পাত্রের কি কাজ কইরা গেছে হেল লাইগা 6 মাস দেশের বাইরে যাইব। এখন তাড়াতাড়ি সব করতে চাই, যদি নেহারে পছন্দ হয় আর কি। রোজা নিচের স্বরে বলল, কিন্তু আমাকে কেউ জানালো না কেন? আপনার শরীরটা ভালো না দেখা ভাবি আপনারে ডাকতে মানা করছে, তাই কেউ বলে নাই। নেহা আপু কোথায়? ইসাদের বাসায় লইয়া গেছে। কেন? ও তো রাজি নাই বিয়া টিয়া করতে। ছোট আপা আইসা নিয়ে গেছে ওরে বোঝানোর জন্য। লইয়া আইব একটু পর। ছোট আপাকে? ঈশার মা, তোমার লগে মনে হয় এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। পরে রোজা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আন্টি কোথায়? রান্নাঘরে। রোজা সেদিকে পা বাড়ায়। মিতালি রান্নার ব্যস্ত। নিশিতা আন্টি অন্য আরেকজন বুয়াকে সঙ্গে নিয়ে কুটনো কাটছে। রোজাকে দেখে তিনি ব্যস্ত গলা জিজ্ঞেস করলেন। নিচে নেমে এলি কেন? ব্যথা কমেছে? রোজা হেসে বলল, কমেছে, ব্যস্ত হলো না। আজ নাকি নেহা আপুকে দেখতে আসবে? নিশিতা নত কণ্ঠে জবাব দেয়, হুট করেই আদ্রের শেষে জানালো ছেলেপক্ষ আজই আসতে চায়। পছন্দ হলে আজই এঙ্গেজমেন্ট করে রাখতে চায়। রোজা বলে, এত ফার্স্ট খোঁজ খবর নিয়েছো তো? এর আগের লোকটার তো। এবার আদৃশের মা মিতালি হেসে বলল, সব খোঁজ খবর নিয়েই দেখা দেখি পর্ব ঠিক হয়েছে মেয়ে। আর কোনো ভুল নেই, পরিবারের লোকজন যথেষ্ট অমায়িক, বেশি না হলেও আমাদের মতোই অবস্থা সম্পন্ন। ছেলেটাও ভালো, নম্র ভদ্র। তাছাড়া আমার ছেলে নিজে খোঁজ নিয়েছে বলে কথা, বোনকে তো আর যার তার হাতে তুলে দেবে না। নিশিতা যার কথার সাথে তাল মিলিয়ে বলল, ঠিক বলেছো বড় ভাবি, এই জন্যই তো আমি এত নিশ্চিন্ত। সবকিছু আল্লাহর রহমতে ভালোভাবে মিটলেই হয়। রোজা বুঝতে পারলো আদৃশ আজ বাসায় কেন। ঘটকের দায়িত্ব নিয়েছে নাকি? আর নিলেই বা ক্ষতি কি? রোজা ওর ব্যাপারে ভাবছে কেন? রান্নাঘর থেকে বেরিয়ে আসে সে। বাসায় কেউ নেই বিধায় নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়লো। সিঁড়ি দিয়ে আদৃশ নামছিল তখন রোজাকে দেখেই বলল, আমাদের বিয়েটাও অতি শীঘ্রই হবে। রোজা কর্কশ কণ্ঠে বলল, কখনোই হবে না। হতে বাধ্য। বললেই হলো, আমি রাজি না থাকলে আপনার সাধ্য কি আমায় বিয়ে করার? আদৃশ বাঁকা হেসে বলল। সেটা তো সময় বলে দেবে, জাস্ট ওয়েট এন্ড সি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে পাত্রপক্ষের পরিবার। বেশ আলাপ আলোচনা এবং রসিকতা চলছে ইনায়েত সাহেব ও ইমতিয়াজ সাহেবের সাথে। আদৃশ, মিতালি, নিশিতা ওরাও আছে। মেয়েরা সবাই এক পাশে নেহাকে ঘিরে দাঁড়িয়ে আছে। নানান প্রকার মিষ্টান্ন এবং বিভিন্ন ফল ফলাদি ও মুখরোচক নাস্তা সাজানো টি টেবিলের উপর। নেহাকে উজ্জ্বল রঙের একটি জামদানি শাড়ি পরানো হয়েছে। পাত্র পাত্রীকে দুই পরিবারের সবারই পছন্দ হয়েছে এবং আগে থেকেই সব খোঁজ খবর নেওয়া হয়ে গিয়েছে। বলে এঙ্গেজমেন্ট করে রাখবে কিনা তারই আলাপচারিতা চলছে। বাবা মা চাচা চাচি সবাই এই সম্পর্কে খুশি এবং রাজি বলে ফুপুর কথা মেনে নিজেও একবার পাত্রের সঙ্গে আলাদা করে কথা বলতে রাজি হলো নেহা। পাত্রের নাম রিজভি, আদৃশের পরিচিত এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। রিজভি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করে। ওর চিন্তাধারার স্বভাব আচার আচরণ বেশ ভালোই লাগলো নেহার। তাই বিয়েতে আর অমত করলো না সে। এক পর্যায়ে রিজভির সাথে আলাদা করে কথা বলতে দেওয়া হলো নেহাকে। বেশ সময় নিয়ে দুজনই কথা বলার পর নেহা তার 3 বোনকে জিজ্ঞেস করলো, তোদের কি মনে হয় বিয়েতে রাজি হয়ে যাওয়াটাই ঠিক? ঈশা নেহার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাইয়াটাকে তো ভালোই মনে হলো। আমাদের সঙ্গেও বেশ নম্রভাবেই ব্যবহার করলো, তাই না প্রিয়া আপু? জিহা ওর কথায় সায় জানিয়ে বলল, তোমার পাশে মানাবে ওনাকে। দ্বিমত করার কারণ দেখতে পাচ্ছে না। রোজা তুই কিছু বল। রোজা নিশ্চুপ হেসে বলল, পারফেক্ট জুটি নেহা আপু। এই বিয়েতে অমত করা মানে হিরের টুকরো রিজেক্ট করা। তাছাড়া বাড়ির সবাই যেখানে মত দিয়েছে সেখানে ভয়টয় বা দ্বিধা করো না। ওদের ওপর পূর্ণ আস্থা থাকা উচিত। নেহা আলতো হাসলো। ওরা চারজনই পাত্র নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত। ঠিক সেই সময় দরজার ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলো ঈশার মা অর্থাৎ আদৃশের ফুপু সুহানা শেখ। ঘরে কারো অস্তিত্ব টের পেতেই ওরা চুপ করে সোজা হয়ে দাঁড়ালো। সুহানা শেখের ঠোঁটের কোণে এক টুকরো হাসি। মনে হচ্ছে ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয় বেজায় খুশি তিনি। আদৃশ আর নেহাকে তিনি অন্যদের তুলনায় একটু বেশি ভালোবাসেন।
তাই ওদের উপর তার যেন একটু বেশিই দাবি। নেহাকে জড়িয়ে ধরে তিনি নিজের উৎফুল্লতা প্রকাশ করলেন। খুশি খুশি গলায় তিনি জিজ্ঞেস করলেন। অবশেষে আমার মেয়েটারও বিয়ে হবে। নেহা লজ্জা পেল, মাথা নিচু করে নরম স্বরে বলল, ফুপি এখনো কিন্তু বিয়েটা হয়নি। হয়নি তাতে কি হবে তো? কথা বলতে বলতে সুহানা শেখের নজর পড়লো খানিক দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের উপর। অদ্ভুত মায়ায় ঘেরা টকটকে ফর্সা গায়ের রং মেয়েটির। মেয়েটার সঙ্গে তার চোখাচোখি হতেই রোজা সৌজন্যমূলক হাসি দিল। রোজার সঙ্গে এর আগে পরিচয় হয়নি সুহানার। ইদানিং এই বাসায় খুবই কমই আসেন তিনি। নিজের সংসার সামলাতে দিন শেষে অসুস্থ হয়ে পড়ে। কোথাও একটা যাওয়া হয় না তার। ভাইদের বাড়ি কাছে বলে মাঝে মধ্যে আসা যাওয়া হয়, কিন্তু গত কয়েক মাস এতটাই ব্যস্ত আর অসুস্থ ছিলেন যে এ মুখও আর হতে পারেননি, যার ফলে রোজা নামক মেয়েটির সঙ্গে তার কোনো পরিচয়। তবে ঈশার মুখে অনেকবার রোজার নাম শুনে প্রথম দেখাতেই তিনি রোজাকে চিনে ফেললেন। মূর্তি ভ্রু কুঁচকে এলো তার। থমথমে মুখে ফিহাকে জিজ্ঞেস করলেন। এটা কি তোর খালার মেয়েটা নাকি? ফিহা সায় জানিয়ে বলল। ওর নামই রোজা। সুহানা আগের মতোই মুখভঙ্গি করে বললেন, দেখেই চিনতে পেরেছি। আমার মেয়ে ঈশা তো ওর প্রশংসায় পঞ্চমুখ। সারাদিনই রোজা নামটা ওর ঠোঁটের আগায় থাকে। রোজা এটা করেছে ওটা করেছে, রান্না ভালো, দেখতে সুন্দরী, পড়াশোনার দিক দিয়েও পিছিয়ে নেই। এর সব গল্পই আমার জানা। সুহানা শেখের কথা শুনে রোজা অস্বস্তিতে পড়ে গেল। ঈশার হাসি হাসি চেহারাটাও কেমন মিলিয়ে গেল। নেহা হেসে বলল, আমাদের রোজা সব দিক দিয়েই ফার্স্ট, সোনার টুকরা মেয়ে। সুহানা শেখ হাসলেন না। রোজা গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করল, ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো তো থাকবেই, প্রথম প্রথম শহরে আসছো না। সুহানা শেখ ভার গলায় উত্তর দিলেন। রোজা নিভল। সুহানা শেখের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওকে খুব একটা পছন্দ করেনি তিনি। তার কথা প্রত্যুত্তরে রোজা কোনো শব্দ ব্যয় করলো না। কাজের বুয়া এসে জানালো নেহাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বলেছে ইনাজ সাহেব। ফিয়া আর ঈশা ওকে নিয়ে গেল। রোজা বেরোতে নিলেই পেছন থেকে সুহানা শেখ ডাকলেন। রোজা ঘাড় বুড়িয়ে ইতস্তত করে জিজ্ঞেস করলো, কিছু দরকার কি আন্টি? সুহানা শেখ রুক্ষ স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? না মানে নিচে যাচ্ছিলাম আন্টি। আপনার কিছু লাগবে? আমার কিছু প্রয়োজন নেই। বাড়িটা তো তোমার না, আমারই। কিছু দরকার হলে আমি নিজেই নিতে পারবো। আমি তাহলে যাই? না, তুমি নিচে যাবে না। পরে দেখা যাবে হিতে বিপরীত হয়েছে। রোজা হতভম্ব হয়ে বলল। মানে? সুহানা শেখের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। সেভাবেই মাথা নেড়ে তিনি ওকে আগাগোড়া পরখ করে কঠোর গলায় বললেন, এমন একটা ভান করছো যেন কিছু বুঝতে পারছো না। নেহার আগের বিয়েটা তো অনেকটা তোমার কারণেই ভেঙেছে। তুমি দেখতে যা সুন্দরী, রূপ দিয়েই তো সবাইকে বশ করে ফেলো। এখন তোমাকে দেখলে পাত্রপক্ষ যদি তোমাকেই পছন্দ করে ফেলে, আমাদের নেহাটার কি হবে? তাই বলছি তুমি কোথাও যাবে না, এখানে চুপ করে বসে থাকো। রোজার জন্য নিহার বিয়ে ভেঙেছিল। কি বলছেন সুহানা শেখ? সাকাওয়াত লোকটা যে প্রথম থেকেই বিয়েতে রাজি ছিল না, সেটা কি উনি জানেন না? রোজা তার ভুলটা ভাঙার জন্য কিছু বলতে উদ্যত হতেই সুহানা শেখ হাত উঠিয়ে থামিয়ে দিলেন ওকে। তারপর ব্যতিব্যস্ত হয়ে নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। রোজা ভদ্রতা সূচক দরজা থেকে সরে দাঁড়ালো। ওর বিস্মিত দৃষ্টিজোড়া হাজারো প্রশ্ন। সুহানা শেখ ওর সামনে এসে দাঁড়ালেন। গলা খাকারি দিয়ে বললেন, তোমার জন্ম তো গ্রামে, তাই না? সবার চোখে গ্রামের মেয়েরা সহজ সরল হয়, কিন্তু মোটেও তা নয়। ওরা এক একটা চিজ হয়। নিজের স্বার্থ পূরণ করা ছাড়া ওরা কারোর ভালো চায় না। তুমি আমার ভাইদের বাড়িতে পড়তে আসছো, থাকতে আসছো, তাতে আমার সমস্যা নেই। কিন্তু তোমার কারণে আমার ভাইদের ছেলেমেয়ের ক্ষতি হবে, সেটা তো আমি মেনে নেব না। আর শোনো, রূপ দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য বশ করতে পারলেও সারা জীবন তা পারবে না। আমার আদৃশকে নাকি ইতিমধ্যে তুমি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছো। ভালোই ভালোই এসব বন্ধ করো, নয়তো কি হবে তোমার সাথে চিন্তাও করতে পারবে না। সোনা হয়ে হীরের টুকরোর দিকে হাত বাড়াতে যেও না। বলেই শাড়ির আঁচল পিঠের উপর টেনে নিয়ে চলে গেলেন তিনি। রোজা অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেছে। দরজাটা কোনো মতে বন্ধ করে বিছানায় এসে ধপ করে বসে পড়ল। ঘোরটা যেন এখনো কাটছে না। সুহানা শেখ এসব কি বলে গেলেন ওকে? নিহার বিয়ে ওর জন্য ভেঙেছে? গ্রামের মেয়েরা চিজ আর স্বার্থপর হয়, রূপ দিয়ে সবাইকে বশ করে? রোজা আদিশকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, মানে কি হিসাবের? ও তো
কখনো আদিশকে সুযোগ দেয়নি, আর এই মহিলা সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিল। আর আদিশ যে ওর প্রতি দুর্বল এটা উনি কিভাবে জানলো? ও তো কাউকে বলেনি। সুহানা শেখের সাথেও তো ওর আজ প্রথম দেখা। তাহলে কি আদিশ নিজেই বলেছে রোজা যে ওর প্রস্তাবে রাজি হচ্ছে না, সেজন্য প্রতিশোধ নিতে যাচ্ছে? সবার কাছে ওকে খারাপ প্রমাণিত করতে চায়? নিঃশ্বাস বন্ধ হয়ে চোখ ছাপিয়ে জল বেরিয়ে এলো রোজার। নিকষ কৃষ্ণ আধারে ঢাকা শুক্লপক্ষের রজনী। হিম করা ঠান্ডা দোদুলমান হাওয়ায় বৃক্ষরাজি সনসন শব্দ তুলে বইছে। ফুলগন্ধি সুমিষ্ট বাতাসে চারিদিক ভরে উঠেছে। অর্ধবাঁকা এক ফালি চাঁদ ঝুলছে আকাশের ঠিক মধ্যস্থানে। দু একটি তারা দুটি ছড়াচ্ছে নিজেদের মতো করে। নেহার এঙ্গেজমেন্ট শেষ হয়েছে অনেকক্ষণ। পাত্রপক্ষের লোকজন এখনো বিদায় হয়নি। সারাদিন মেহমানদারি করতে করতে উৎসের অবস্থা নাজেহাল। তার উপর বিকেলে দরকারি একটা কাজে বেরিয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট, পায়ের পাতায় বেশ জখম হয়েছে ওর। প্রাথমিক চিকিৎসা নিলেও বাসায় ফিরে আর কাউকে কিছু জানায়নি। ঘর ভরা মেহমানদের রেখে হয়তো সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। বোনের এঙ্গেজমেন্টের আনন্দটা নষ্ট করতে চায়নি। ঘন্টাখানিক ধরে রোজাকে দেখতে না পেয়ে চুপিসারে দোতলায় চলে আসে উৎস। রোজার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সে আর ডিস্টার্ব করেনি, নিজের ঘরে ফিরে যায়। কিন্তু মনটা খচখচ করতে থাকে। খানিক বাদে আবারও ফিরে আসে রোজার ঘরের সামনে। দু একবার নক করতেই ধীর পায়ে হেঁটে দরজা খুলে দেয় রোজা। উৎস অনুমতি নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে হেসে জিজ্ঞেস, কি রে রোজানু, সবাই নিশ্চয়ই আনন্দ করছে, তুই একলা ঘরে বসে বসে মশা মারছিস নাকি? কিন্তু ঘরে ঢুকেই মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল উৎসের। ব্যাগপত্র গোছগাছ করে বইপত্র গুছিয়ে সম্পূর্ণ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে রোজা। ওর চোখ খোলা, রক্তিম আভা চেয়ে আছে চেহারায়। নাকের ডগা টকটকে লাল। এক কথায় বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। বোঝাই যাচ্ছে মেয়েটা এতক্ষণ কেঁদেছে। কিন্তু কি এমন হলো যে রোজা খাচ্ছে? উৎস ব্যথাযুক্ত পা নিয়েই নিপ্রভ কণ্ঠে জিজ্ঞেস করল, কি রে রোজানু, তোর এই অবস্থা কেন? এত রাতে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে? রোজা শান্ত ও ভাঙা গলায় জবাব দিল, আমি এক্ষুনি বাড়ি ফিরে যেতে চাই ভাইয়া, দয়া করে তুমি কি আমাকে নিয়ে যাবে? উৎস ভ্রু কুঁচকে বলল। এত রাতে? রোজা দৃঢ় কণ্ঠে বলল, এত রাতে? কিন্তু হয়েছেটা কে? তোকে কেউ কিছু বলেছে? কে কি বলেছে বল, আমি এখনই তাকে শাস্তি দিব। বল না রোজানু। রোজা ধারালো কণ্ঠে উত্তর দিল, আমি আর এক মুহূর্ত এ বাসায় থাকতে চাই না ভাইয়া, আমাকে গ্রামে দিয়ে আসো। আর যদি না যেতে পারো তো আমি একাই যেতে পারবো। উৎস হতভম্ব হয়ে গেল। হলোটা কি ওর? বোনটার এমন করছে কেন? ওর মতো শান্তশিষ্ট মেয়ের এইরকম বিধ্বংসী রূপ তো কখনোই দেখেনি। বাড়ির লোকজন কি ওকে কিছু বলেছে? উৎস চিন্তাযুক্ত হয়ে ওর বোনের রক্তিম চেহারার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে ওর মনোভাব। নিশুতি রাত, অন্ধকার গ্রাস করেছে পৃথিবী। লোক সুমিষ্ট ফুলে সৌর বাতাসে ভাসছে। চারিদিকটা অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে। সেই মায়া ঘেরা মায়াপুরীর রাজকন্যার যদি মন খারাপ থাকে, তাহলে প্রাণী প্রার্থীর প্রজারা কি করবে? রাজকন্যা যদি নিজ থেকে তার সমস্যার কথাগুলো না জানায়, তাহলে চুপ করে বসে থাকা ছাড়া আর উপায় কি তাদের? উৎসেরও হয়েছে সেই দশা। করুণ চোখ মুখ করে সে বসে আছে বিছানার সাথে লাগিয়ে ডিভিশনের উপর। আর বিধ্বস্ত রোজা বসে আছে বিছানার কোণে। চোখে মুখে অপমানের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠলেও উৎসের জুহুরি চোখ আজ হাজার চেষ্টা করেও কিছু ধরতে পারল না। নিজের আপন দুই বোনের পর সব থেকে প্রিয় এবং আদরের বোনটি হলো রোজা। রোজাকে সে এতটা স্নেহ করে যতটা একজন ভাই তার ছোট বোনটিকে করে থাকে। আধ ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করার পরেও রোজার মুখ থেকে কোনো কারণ উদ্ঘাটন করতে পারেনি। যেন বলবে না বলে পণ করেছে সে, এবং সে সিদ্ধান্তেই রোজা অটল। উৎস এবার ধৈর্যহীন কণ্ঠে বলল, রোজানু প্লিজ তুই বল কি হয়েছে। প্রমিস আমি কাউকে কিছু জানাবো না। সে সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করব। শুধু মুখ ফুটে অ্যাক্টিভার কারণটা বল না। রোজা এবার মুখ খুলল, কিছুই হয়নি আমার, আর না কেউ কিছু বলেছে। জোর করো না, আমাকে বাড়ি দিয়ে এসো। উৎসুক ভাবুক গলায় আঙ্গুল নাড়িয়ে বলল, উফ, কিছু একটা তো হয়েছে। হলে হোক, তুমি কি আমায় নিয়ে যাবে? নয়তো আমি একাই যাচ্ছি। রোজা কর্কশ কণ্ঠে কথাগুলো বলতে বলতে বিছানা থেকে উঠে দাঁড়ালো। চুল মুঠো করে পেঁচিয়ে রিবন দিয়ে বেঁধে নিল। থেকে হিজাব বের করতে করতে রাগে গজ গজ করতে থাকে রোজা।
উৎস হতভম্ব হয়ে উঠে দাঁড়িয়ে অন্ততন্ত পায়ে রোজাকে গিয়ে আটকায়, তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে বলে, এমন করছিস কেন? আচ্ছা আমাকে বলবি না, ঠিক আছে? নেহাকে অন্তত বল তোর সমস্যাটা, ডাকবো ওকে? রোজা জ্বলন্ত চোখে তাকায় ভাইয়ের দিকে, যার অর্থ সে কাউকেই কিছু বলবে না। বোনের এমন রূপ আগে দেখেনি উৎস। বিস্মিত হয়ে মুখের কথা হারিয়ে ফেলে, আমতামতা করে বলে, এই তাকাচ্ছিস কেন? আচ্ছা যাই, কাউকে বলিস না, কিন্তু এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যাস না, লোকে কি বলবে? রোজা অট্ট হাস্য সুরে বলে, লোকের কথা, সমাজের মানুষগুলোর বলা বলি, পানা ঘোষাটাই কি আসল? কাছের মানুষটার কোনো কথারই কি দাম নেই? উৎস খানিকটা খ্যাপাটে গলায় বলে, ধুর, সমাজের লোকের তোয়াক্কা করে কে? আমি নিচতলায় মেহমানদের মিন করেছি, এতগুলো লোকের সামনে দিয়ে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান ছেড়ে এত রাতে বেরিয়ে যাবি বাইরে? নেয়া কষ্ট পাবে না? রোজা হতাশ কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? তুই নিজেও জানিস নেহা তোকে কতটা ভালোবাসে। ওর জীবনের স্পেশাল একটা দিন আজকে, তুই যদি চলে যাস ও খুবই কষ্ট পাবে রে। তাছাড়া এখন 9:30 বাজে, তোদের গ্রামে পৌঁছাতে কমপক্ষে 4 ঘন্টা লেগে যাবে। এত রাতে যাওয়াটা কি ঠিক? তুই বল। রোজার বিরক্ত লাগছে, আর এক মুহূর্ত এ বাসায় কাটাতে চায় না ও। কিন্তু উৎসের কথা যুক্তিযুক্ত, এত রাতে যাওয়াটা উচিত হবে না। সুহানা শেখের তিক্ত কথাগুলো ওর কর্ণকুহুরে এখনো বাজছে, হৃদযন্ত্র প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে। রোজা সুবিধাবাদী মেয়ে, সোনা হয়ে হীরের দিকে হাত বাড়ায়। এসব অপমানজনক কথাবার্তা শুনেও যদি এ বাড়িতে পড়ে থাকে, তাহলে ওর বেঁচে থাকাটাই অর্থহীন। গুরুজন বলে সুহানা শেখের মুখের উপর কিছু বলেনি, তাই বলে কটু কথা সে কিছুতেই মেনে নেবে না। আর রইল বাকি আদৃশ, এই লোকটার মুখও মারাতে চায় না রোজা। নিজের কাজে সফল হয়নি বলে লোক দিয়ে ওকে অপমান করাচ্ছে। সত্যি যদি ভালোবেসে করতে পারতো না। রোজা থপ করে বিছানায় বসে পড়ে, গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, আজ রাতটা থাকছি শুধু তোমার অনুরোধে, কিন্তু কাল ভোর ভোর আমি চলে যাব আর আমাকে নিয়ে যাবে। আর যদি থাকতে জোর করো তাহলে এখনই বেরিয়ে যাব। আর আমি যে চলে যাব এটা বাড়ির কাউকে জানাবে না, তাহলে ওরা যেতে দেবে না। স্পেশালি খালামণি আর ফিহা আপু। বলো আমার শর্তে রাজি কিনা? উৎস কিছুকাল মৌনতা অবলম্বন করে বাধ্য হয়ে রাজি হলো। ওকে, কাউকে কিছুই বলবো না, কিন্তু তোর এই কাজটা খুব কষ্ট পেলাম রে। রোজা থমথমে গলায় বলল, আমি দুঃখিত, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আচ্ছা আমি এখন যাই, তুই ভুলে একা চলে যাস না আবার, সকালে আমি নিয়ে যাব। ঠিক আছে। উৎসুক ব্যথাযুক্ত পাটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল রোজার ঘর থেকে। গোছগাছ করা ব্যাগপত্র যাতে কারোর চোখে না পড়ে, সেই জন্য বিছানায় নিচে লুকিয়ে ফেললো রোজা। স্বস্তির নিঃশ্বাস ফেললেও মনে শান্তি নেই। ব্যালকনিতে গিয়ে বসে রইল, রাতের অবারিত সৌন্দর্যের প্রাণে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। বিষে বিষে বিষক্ষয়, নিজের মনের গহীনে লুকানো হাজারো কথামালায় মোড়ানো মনটিকে ঊর্ধ্বপথে ছুঁড়ে মারল। ওরাও যেন ডানা মেলে উড়ে গেল গভীর অন্তরিক্ষে। আচ্ছা, আকাশ আর নক্ষত্র রাজদের সাথে কি কথা বলা যায়? ওরা বুঝতে পারে মানুষের মনের ভাষা? জানা নেই রোজার। আদেশের বাড়িতে কেমন আমেজ আমেজ একটা ভাব। নিস্তলার মেহমান ও বাড়ির লোকজনের হইচই কোলাহল শোনা যাচ্ছে। হাসি ঠাট্টা মেতে উঠেছে দুই পরিবারের লোকজন। মাঝারি আকারের ডাইনিং রুমে সকলে একসাথে খেতে বসেছে। মুরব্বীরা খাওয়া দাওয়া সেরে আগেই উঠে গেছে। রোজা আর উৎসবাদে বাদ বাকি সবাই টেবিলে বসে পড়েছে। ওদের দুজনের কথা কারোরই খেয়াল নেই। ডাইনিং টেবিলে নেহার দুপাশে ঘিরে খেতে বসেছে রিজভি আর ওর ছোট বোন ইমতি। শক্ত সামর্থ্য সুদর্শন চেহারার ছেলেটির নামের পাশে নিজের নামটা বসাতে চলেছে ভেবেই মুখ ফিরের এক চিত্তে লালচে আভা ছড়িয়ে পড়লো নেহার। আকাশ রঙা জামদানি শাড়ির পরাটা মাথায় ঘোমটার মতো করে জড়ানো, সেটা আর একটু টেনে লম্বা করে লজ্জায় লাল হয়ে যাওয়া চেহারাটা লুকাতে চাইল নেহা। আর চোখে একবার চোখ পড়লো হবু বটির উপর। আশ্চর্য, রিজভিও ওর দিকে তাকে মিটমিট করে হেসে চলেছে। নেহার চোখে চোখ পড়তেই ওর হাসিটাও আরো প্রসারিত হলো। দ্রুত চোখ নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল নেহা। ইস, লোকটিও কি ওকে দেখে ফেললো? আদৃশ এক পাশে বসে চামচ নাড়াচাড়া করে মন দিয়ে খাচ্ছে। নেহার দিকে ওর খেয়াল নেই, কিন্তু নেহা রিজভি ওদের দুজনের কাণ্ড বেশ মজা পাচ্ছে। ঈশা, ফিহা, ইমতি ও লক্ষ্য করছে। কানে কানে একজন আরেকজনকে কি যেন বলছে। এমন সময় মিতালি মাংসের বাটি নিয়ে এলেন রান্নাঘরে থেকে। পেছনে সুহানা শেখ সবজি তরকারি
নিয়ে এলো। এসে ওদের পাতে তরকারি দিতে দিতে টেবিলে এক পলক চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, কিরে তোরা সবাই এখানে? রোজা কোথায়? উৎস খেতে বসেনি? এবার যেন সবারই ওদের কথা মনে হলো। ফিহা লোকমা তুলতে তুলতে বলল, রোজাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না, আর উৎস ভাইয়াও তো কখন উপরে উঠে গেল। নেহা মুখ তুলে চাইলো, ভ্রু কুচকে বলল। ব্যাপার কি? রোজাকে ঘন্টাখানিক ধরেই দেখতে পাচ্ছি না। ফিহা নম্র স্বরে বলল। আমি তো তোমাকে নিয়ে নিচে আসার পর আর উপরেই যাইনি। ঈশা বলল, ও তো মনে হয় নিচেই নামেনি। চারিপাশে ব্যস্ততায় খোঁজ নিতেই ভুলে গেছি। নিশিতা দরজার পাশে দাঁড়িয়ে ছিল। সবকিছু শুনে এবার ব্যস্ত হয়ে উঠলেন। নিজের মেয়ের এঙ্গেজমেন্টের চক্করে রোজার কোনো দেখাশোনা করতেই পারছে না। আজকাল তিনি মেয়েটা একটু চুপচাপ, একা থাকতে পছন্দ করে, তাই রোজাকে তেমন খাটান না তিনি। ব্যস্ত কণ্ঠে এবার ফিয়াকে উদ্দেশ্য করে বললেন, গিয়ে দেখ না একবার, এত কিছু হয়ে গেল, মেয়েটা নিচেই নামলো না এখনো। খাওয়া দাওয়াও করেনি, দুপুরেও তো পেটে কিছু পড়েনি। শরীরটা তো এবার খারাপ হয়ে যাবে। সন্ধ্যায় আর চারটা দিতেও ভুলে গেছি। আর সবার কথাবার্তা কর্ণগোচর হলো রিজভি বোন ইমতির। এবার ক্লাস 9-এ উঠেছে সে। ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় যার অনেক খুশি। ও এমনিতেই খুব চটপটে এবং এক্সট্রোভার্ট। ইতিমধ্যেই বাড়ির সবার সাথেও সখ্যতা গড়ে তুলেছে। সবার এত ব্যতিব্যস্ততা দেখে কৌতূহলবশত বলেই ফেললো, আপনারা কার কথা বলছেন? পাশ থেকে ঈশা বলে উঠল, আমাদের রোজানা আপু, নেয়া আপুর খালাতো বোন, মানে আপনার আরেকজন শালী। ইমতি এসে রিজভির দিকে তাকালো। রিজভিও খানিকটা অবাক হয়ে গেল। বোনের অযথা প্রশ্নে বাড়ির লোক নারাজ হয়েছে ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ডান হাতটা টেবিলের উপর রেখে সে বলল, ও আইসি, আসলে আমার এক কাজিনের নাম রোজা। আপনাদের মুখে হঠাৎ নামটা শুনে কৌতূহল জাগ্রত হলো। কিছু মনে করবেন না ইমতির আচরণে। উপস্থিত সবাই ভদ্রতা সূচক হাসি দিয়ে জানান দিল ওরা কেউ কিছু মনে করেনি। কিন্তু সুহানা শেখের মুখে আধারের বুকে উড়ে বেড়ানো কালচে ভারী মেঘলা দাপটের সহিত খেলে বেড়াচ্ছিল। রোজা মেয়েটাকে তার একটুও পছন্দ নয়। ঈশার মুখে রোজার প্রশংসা শুনতে ভালোই লাগতো তার, কিন্তু প্রশংসা করতে করতে হুট করে ঈশা যখন মায়ের কাছে রোজার প্রতি আদৃশের ব্যবহার, কেয়ার, অন্যরকম অনুভূতিগুলো বর্ণনা করতে লাগলো, তখনই অন্তর জ্বলে উঠলো তার। আদৃশকে তিনি নিজের পুত্রের চেয়ে কম কিছু ভাবে না, বরং এর চেয়ে বেশি ভাবেন। সুদর্শন, সুস্বভাব এবং আদৃশের ব্যবহার বরাবরই তার পছন্দ। বড় ভাইয়ের একমাত্র ছেলে বলে একমাত্র ফুপু হিসাবে আদৃশের উপর অধিকারটাও যেন তারই বেশি। মনে মনে নিজের মেয়ে ঈশার বিয়ের জন্য আদৃশকে চান তিনি। একদিন ঈশার কানে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে উঠালেও তাতে লাভ হয় না খুব একটা। ঈশা সরাসরি জানিয়ে দিয়েছে, ভাই বোনের সম্পর্ক যেমন আছে তেমন থাকাটাই ভালো। কাজিনদের মধ্যে বিয়ে করার রীতিটাকে ও সহ্য হয় না। কত শত সমস্যা হয়, এইসব মা বুঝবে না। তার চেয়ে বড় কথা, আদৃশকে সে কখনো ভাই ছাড়া অন্য নজরে দেখেনি। সুতরাং এইসব প্রস্তাব দ্বিতীয়বার উঠালে বাড়ি ছেড়ে চলে যেতে দ্বিধাবোধ করবে না সে। মেয়ের উদ্ধত্তপূর্ণ ব্যবহার মোটেও পছন্দ হয়নি সুহানা শেখে। ভাইয়ের মতামতের উপর মেয়ের কথা কি, ওর ভবিষ্যৎটা কি সিকিউর করার জন্যই তো প্রস্তাবটা দিয়েছিলেন তিনি। ঈশা রাজি না থাকায় আজও মেয়ের প্রতি চাপা ক্ষোভ আছে সুহানার। রোজা নামের মেয়েটার জন্য নেহার আগের বিয়েতে ঝামেলা হয়েছিল। এখন যখন আদৃশ রোজার প্রতি ডেসপারেট, তিনি তা সহ্য করতে পারছেন না। কথার ছলে নেহার বর রিজভি আর ওর বোনটাও কেমন মেয়েটার কথা জিজ্ঞেস করছে। সবাই পায়টা কি মেয়েটার মধ্যে বলতে নেই। মেয়েটার সৌন্দর্য, রূপ, গুণ দেখে মনে মনে নারাজ তিনি। নিজের মেয়ে ঈশা এতটা সুন্দরী নয় বলেই কি আদৃশের নজর ওর উপর পড়েনি? ভাবনার প্রহর কাটিয়ে ডাইনিং এ বসা সকলকে উদ্দেশ্য করে সুহানা শেখ গম্ভীর গলায় বলে ওঠেন, যার খিদে পাবে সে তো নিজে থেকেই খাবে। তোমরা এত চিন্তা করছো কেন? খাওয়ায় মন লাগাও। এতক্ষণ যাবৎ ধৈর্য সহিত মেয়েদের অতিরিক্ত কথাবার্তা শুনে যাচ্ছে আদৃশ। গম্ভীর মুখভঙ্গি করে বসে থাকা আদৃশে এ পর্যায়ে নিজের প্লেটটা সশব্দে পাশে সরিয়ে রাখলো। মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে, চোখে এক সমুদ্র তৃষ্ণা, কাউকে না দেখার জ্বালা পোড়া। রোজাকে সন্ধ্যা থেকে এক পলকের জন্য দেখেনি সে। ব্যস্ততার ভিড়ে ইচ্ছে থাকা সত্ত্বেও খোঁজ দিতে পারেনি। হঠাৎ করেই নিরুদ্দেশ। কি হলো রোজার? খেতে নামছে না কেন? খেতে নামেনি কেন আজ? কিছু কি হয়েছে নাকি শরীর খারাপ? ওর তো আবার মাইগ্রেনের সমস্যা আছে। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। নিজের সমস্যার কথা মুখ ফুটেও কাউকে বলে না, আর ওকে দেখলেই তো পালিয়ে বেড়ায়, রাগ দেখায়, ক্যাটক্যাটে করে এক গাদা উপদেশ শুনিয়ে দেয়।
এক কথায় ওকে নিয়ে দুই দণ্ড ভাবেও না নিষ্ঠুর রোজানোটা। কেন কেন যে ওর জন্যই মন মস্তিষ্ক আজকাল উত্তপ্ত হয়ে থাকে জানে না আদৃশ। আদৃশের অনুভূতিগুলোর যন্ত্রণায় বেঁচে থাকাটাই যেন অর্থহীন মনে হয় ওর। প্রতিটা নিঃশ্বাসে অনুভবে মায়াবী রমণীটার ওর রন্ধে রন্ধে বাস করে। কিন্তু যার জন্য এসব কিছু অনুভব করে সেই মেয়েটার অনুভবের মধ্যেই আদৃশ নেই। মনে মনে রাগ হয় ওর, কিন্তু রাগ হলেও সেই মুহূর্তে সামনে নিল নিজেকে। পাশে রাখা ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে রিজভিকে জিজ্ঞেস করল, কোনো প্রবলেম হলে বনিতা না করে যে কাউকে জানাবে। আজ রাতটা আমাদের বাসায় কাটিয়ে যাও। তোমার কোনো প্রবলেম আছে? রিজভি ব্যস্ত কণ্ঠে বলল, আজ না, কাজের প্রেশার ইদানিং খুব বেশি। কাল সকালেই অফিসে ছুটতে হবে। সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টিও কনফার্ম করতে হবে। তাছাড়া রিজভি আর কিছু বলতে নিলেই ঈশা নেহার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, নে আপু, তুমি কিছু বলো। আজ থেকে যান না আমাদের সত্য হওয়া দুলাভাই। ঈশার বেসামাল কথাবার্তায় নেহা লজ্জায় মাথা নুইয়ে ফেলল। রিজভি আর চোখে সেটা লক্ষ্য করে অমায়িক হেসে বলল, এখনো হবু, পুরোপুরি দুলাভাই যেদিন হয়ে যাব সেদিন থেকেই শ্বশুরবাড়ির ওপর পরিপূর্ণ অধিকার পেয়ে যাব। তখন থেকে যাওয়ার জন্য জোর করতে হবে না। থাকবো, গল্প করব, আড্ডা দেবো সবার সাথে। ওটাই থাকার উপযুক্ত সময়। বাই দ্য ওয়ে, আমার আরেক শালিকে তো এখনো দেখতে পেলাম না। পাশ থেকে ইমতিও কথায় সাই মিলিয়ে বলল, তাই তো। সুহানা শেখ মুখ গোজ করে সেখান থেকে চলে গেলেন। অসহ্য লাগছে তার। ফিহার খাওয়া শেষ পথে রোজাকে ডাকার জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলে আদৃশ গম্ভীর স্বরে বলল, তুই বস, খাওয়া ছেড়ে ওঠার প্রয়োজন নেই। তাছাড়া আমি তো এখন ওপরেই যাচ্ছি, ডেকে দেবো, আসছি। একথা বলে আদৃশ সেখান থেকে চলে আসে। দোতলায় উঠে রোজার ঘরের দিকে পা বাড়ায়। একবার নক করার পরে সারা শব্দ না পেয়ে দরজা ঠেলতেই পুনরূপে দরজাটা খুলে যায়। আদৃশ ভেতরে ঢুকে রোজাকে দেখতে পায় না। পা বাড়ায় ব্যালকনির দিকে। রোজা মগ্ন ছিল নিজের চিন্তার জগতে। নিজের পেছনে আকস্মিক কারোর অস্তিত্ব টের পেয়ে পেছনে ঘুরতেই কারোর বুকের সাথে ধাক্কা খায়নি। নিজেকে সামনে তাকাতেই লম্বাটে একটা সুদর্শন পুরুষের চোখের গম্ভীরে হারিয়ে যায়। পরক্ষণে রাগ মাথায় চড়ে বসে। চোখের দৃষ্টিতে ঘৃণা। দু হাত একসাথে করে এক ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দেয়। হন্তদন্ত হয়ে রুমে ছুটে আসে। দরজার কাছে দাঁড়িয়ে জোরালো গলায় বলে। আদৃশ রুমে এসে অবাক হয়ে বলে, রুমে আসুন এবং এই ঘর থেকে বেরিয়ে যান। রাগার মতো কিছু করেছি কি? জানি না। খেতে যাওনি কেন? রোজা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। সেভাবেই থেকেই কর্কশ কণ্ঠে বলল, আপনাকে বলতে হবে? আদৃশ শান্ত থাকার চেষ্টা করে বলল, নিচে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ওদিকে ফিরে আছো কেন? আমার দিকে ঘুরো। রোজা বগ্র কণ্ঠে বলে উঠল। আপনার মুখ দর্শন চাই না আমি। আদৃশ আহত হয়। জল জল করে ওঠে রক্তিম চোখ জোড়া। তবুও শান্ত গলায় বলে, কি করেছি আমি? এভাবে কথা বলছো কেন? রাগে টকবক করছে রোজা। আদৃশের কথা শুনে যে কেউই ওকে নিরীহ ভাববে, কিন্তু লোকটা তা নয়। এতদিন চুপ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে, কিন্তু কিন্তু আজ ওকে বলতেই হবে শক্তপোক্ত কথা। রোজা ধৈর্যের সীমারেখা অতিক্রম করে জিজ্ঞেস করলো, মিস্টার আদৃশ, আপনি কি করেছেন জানতে চান? আদৃশ দৃঢ় গলায় বলল, অবশ্যই। রোজা দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, সেই প্রথম থেকে স্পাইয়ের মতো আমার পিছু লেগে আছেন। ভালোবাসার কথা বলে বলে প্রতিনিয়ত আমার মাথা খাচ্ছেন। যখন আপনার প্রস্তাবে রাজি হচ্ছি না, তখন মানুষকে দিয়ে আমাকে অপমান করেছেন, নিজেও হ্যারাস করেছেন। আপনি সারাক্ষণ বোঝাতে চান না যে আমার প্রতি আপনার আলাদা অনুভূতি আছে। আসলে সেসব মিথ্যে। বিন্দু মাত্র শ্রদ্ধা বোধ থাকলে এই অন্যায় কাজটা করতে পারতেন না। ওপরে ওপরে যতই ভালো সাজার অভিনয় করুন না কেন, আপনার মতো নিচু মন মানসিকতার জঘন্য লোক আমি দুটো দেখিনি। আপনি আমার ওপর নিজের কর্তৃত্ব অধিকার ফলান সবসময় অন্যায় ভাবে, যেটা আমার মোটেও পছন্দ নয়। সেজন্য আপনাকে যথেষ্ট এড়িয়ে চলতে চাই, কিন্তু আপনি সেসব গ্রাহ্যই করেন না। নিজের মর্জি মতো চলেন, আর সবার চোখে আমাকে খারাপ, লোভী, স্বার্থপর প্রমাণ করছেন। খুব বড় অন্যায় করেছেন, কোনোদিন মাফ করব না আমি। এই বাড়িতে থাকতে আসাটাই আমার পাপ হয়েছে। আপনি হীরার পেছনেই ছুটুন। সামান্য সোনার সাথে হীরাকে মানায় নাকি? জানতে চান না যে সবসময় আমি আপনার প্রতি ভালোবাসা অনুভব করি কিনা? আজ বলতে বাধ্য হচ্ছি, আপনার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। আপনাকে নিয়ে কিছু অনুভব করি না আমি। তাই এসব বন্ধ করুন, আমাকে মুক্তি দিন অসহ্য যন্ত্রণা থেকে। দয়া করুন,
আদৃশের ছোঁয়া শক্ত হয়ে এলো। রোজার কথাগুলো দহন ক্রিয়ায় ন্যায় বক্ষ পিঞ্জর পুড়াচ্ছে। চোখের কোণে জলরাশি জমা হয়েছে। এতদিন পরেও রোজার মনের কোথাও জায়গা নিতে পারেনি সে। কিছুই অনুভব করে না, অথচ অনুভূতির যন্ত্রণায় সে কাতর। রোজার শক্ত কথাগুলোর বিপরীতে আদৃশ রেগে ওকে টেবিলের সাথে ঠেসে ধরলো। কানের কাছে মুখ নিয়ে তার ছিলের কণ্ঠে বলল, কিছু অনুভব করো না? কিছু না? এতদিন সব অনুভূতি অপাত্রে দান করেছি। আহ, কি বোকা আমি! আগে বোঝা উচিত ছিল তোমার মতো পাষাণী হৃদয় কখনো বলবে না। ভুল আমি, বারবার অন্যায় করেছি। বলছো যে কি অন্যায় করেছি আমি, যে ঘৃণার চোখে তাকাচ্ছ? কি করেছি? আদৃশের ব্যবহারে হতভম্ব রোজার গাল বেয়ে পানি গড়াচ্ছে। রোজা এই প্রথম আদৃশের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, জোর জবরদস্তি করার স্বভাবটা আজও গেল না। আমাকে জিজ্ঞেস না করে নিজেকে নিজেই প্রশ্ন করুন মিস্টার অদৃশ। কথাটুকু শেষ করার পরেও আদৃশ ছাড়ল না রোজাকে। প্রেয়সীর চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেয়ে জ্বলে পড়ে যাচ্ছে মন। মস্তিষ্ক ঘোলাটে হয়ে নষ্ট রূপ ধারণ করতে চাইছে। ঠিক সে সময় অভাবনীয় একটি কাণ্ড করে বসলো আদৃশ। রোজার মাথার পেছনে বা হাতটি দিয়ে চেপে ধরে ওর মুখটা সামনে নিয়ে আসলো। রোজার উষ্ঠ জোড়ায় আচমকা কামড়ে ধরলো আদৃশ। হতভম্ব রোজা নিজেকে ছাড়ানোর জন্য ওকে কিল খুশি মারতে থাকলো। ও নিজের একান্তে করা কাজটি থেকে সরে আসেনি আদৃশ। কামড়ে দাপটে রোজার যখন মনে হলো সে জ্ঞান হারাবে, তখনই বিষাক্ত কামড়গুলো সিক্ত হলো অন্যরকম অনুভূতির ছোঁয়ায়। এক তৃষ্ণাত প্রেমিকের উষ্ঠ চুমুতে নিজেকে হারিয়ে ফেলল রোজা। ওর চোখের পানি দেখেও সরেনি আদৃশ। নিজের কার্যটুকু শেষ করে মাথা উঁচিয়ে রোজার কপালে কপাল ঠেকিয়ে রাগে জর্জরিত কণ্ঠে বলল, কারণে দোষারোপ করে চলেছো আমাকে, যেখানে জানি না আমার দোষটা কোথায়। কিন্তু আজ এক্ষুনি এই মুহূর্তে আমার সব অনুভূতিকে মেরে ফেললাম। আর কখনো আদৃশ কাউকে চাইবে না, কারো অনুভবে সিক্ত হবে না, পাগল প্রেমিকের ন্যায় ছুটে যাবে না। মুক্তি দিয়ে দিলাম তোমাকে, প্রতিনিয়ত দহনে পড়ে মরবে। কারোর দীর্ঘশ্বাসের কারণ হবে। আমার সম্পত্তির অধিকার বুঝে নিতে জানলেও আর কখনো চাইবো না তোমাকে, কখনো না, কোনো দিন না। প্রাসিত শঙ্কিত রোজা বোবা বনে গেল। আদৃশ ওর বাহু ছেড়ে দিতেই কয়েক কদম পিছিয়ে গেল রোজা। আদৃশ ওর না প্রেমিক না স্বামী, অথচ আজ অচেনা অনুভূতির প্রকাশ ঘটিয়েছে সে। ততক্ষণে আদৃশ ঘর ছেড়ে বেরিয়ে গেছে। বাড়ির লোকজন নিচে কাজে ব্যস্ত থাকায় দোতলার এক কোণের ঘরটিতে কি কাণ্ড ঘটে গেছে গুণাক্ষরও টের পায়নি। বিস্মিত রোজা ধীর পায়ে হেঁটে দরজাটা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। কোনো ছোঁয়া ও ঠোঁটে লেগে আছে। ভাবতে নিজের চুল খামচে ধরলো, তো হাত দিয়ে পাগলের মতো ঘষতে লাগলো ঠোঁট জোড়া। রাখবে না সে আদৃশের মতো কোনো বেপরোয়া মানুষের ছোঁয়া, কোনো অনুভূতি। রোজা উদ্রান্তের ন্যায় উষ্ঠজোড়া ঘুরতে থাকে। একসময় চামড়া ছিলে রক্ত বেরিয়ে আসে। অন্তর হয় না রোজার। নিজের কার্যে সফল হওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, ফলস্বরূপ